প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিনের সকালের নিয়মিত অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে সারাটি অনুষ্ঠানের সঞ্চালনে আমি আছি মাহবুবুল আলম মিলন, আর সংবাদ বিশ্লেষণে আছেন আজকের অতিথি রিনা কর্মকার, শিক্ষাবিদ ও সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ। রিনাদি, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। যথারীতি আজকেও তিনটি পত্রিকা এসছে আজকে স্টুডিওতে। জাতীয় পত্রিকা কালবেলা, সিলেটের স্থানীয় দৈনিক সিলেট মিরর এবং শ্যামল সিলেট। তিনটি পত্রিকারই আমি শিরোনাম পড়ে শোনাবো এবং অতিথির কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ শুনবো। প্রতিদিনই নাই, আজকে অনুষ্ঠানের মূল পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর আজকে মালঞ্চ বুক সেন্টার, রাজা মেনশন, দ্বিতীয় তলা, পশ্চিম কেন্দ্রাবাজার, সিলেটের সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। মালঞ্চ বুক সেন্টার আমাদের সাথে সম্পৃক্ত থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মালঞ্চ বুক সেন্টার কিছু বৈশিষ্ট্য, অনেক দুষ্প্রাপ্য বই, বিশেষ করে অনুবাদ বইয়ের একটি বিরাট সেন্টার বলা যায়। এই মালঞ্চ বুক সেন্টার অনুবাদ বই পেতে এবং পুরাতন বই, যেগুলো দুষ্প্রাপ্য বই পেতে মালঞ্চ বুক সেন্টারের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আসছি মূল আজকে অনুষ্ঠানে। কালবেলা পত্রিকা দিয়ে শুরু করব। জাতীয় পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখ জানিয়ে দিচ্ছি। আজ রোববার 2 আগস্ট 2026, 18 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 18 সফর 1448 হিজরি। কালবেলা পত্রিকার প্রথম খবর যেটা পড়ে শোনাচ্ছি, সংকটের চোরাবালিতে ব্যাংক খাত, ত্রিমুখী চাপ। খেলাপি ঋণ বেড়ে রেকর্ড 5,88,000 টাকা, 88,704 কোটি টাকায় পৌঁছেছে। মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে 32.7%। অবস্থা খুব ভালো নয় ব্যাংকের ঋণ অবস্থা। এর মধ্যে 5টা ইসলামিক ব্যাংক একীভূত করা হচ্ছে। বাংলাদেশ 3টা ব্যাংক ইসলামিক বাদে আর কি, অর্থাৎ বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফা ইসলাম ব্যাংক, শাহজালাল ব্যাংক ইত্যাদি বাদে বাকি যে ইসলামিক যে উইংস ব্যাংকগুলো আছে একত্রিত করা হচ্ছে। গ্রাহক হয়তো যারা আছে তারা হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস পাবে, কিন্তু সব মিলিয়ে কিন্তু ব্যাংকের চোরাবালিতে ব্যাংক খাত আছে আর কি, এটা উল্লেখ করা হয়েছে। অন্য খবর, দিনভর বোমা আতঙ্কের পর মিলল জর্দার কোটা পান আর শূন্য বস্তা মিরপুর 10 মার্কেট মেট্রো স্টেশনে। কিছু একটা দেখলে আমাদের হইচইটা একটু বেশি পড়ে যায়। যাই হোক, তারপরে ভালো খবর, স্বস্তির খবর মনে করি আমরা এটা। অন্য খবর, চোরাচালান সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ওসি মনির। সিন্ডিকেটের মূল কোথায় হচ্ছে একজন ওসি হোসেন জিল্লুর রহমান। ইউনূস সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে। তরুণীরা, অর্থাৎ বিশেষ করে আজকে রাজনৈতিক দল যে তরুণেরা করেছে এনসিপি, আর তারা সরকারের একটা অংশ, যেহেতু বিরোধী দল মানে সরকারের একটা ছায়া সরকারেরা, এসে তারা ক্ষমতার লোভ শিখিয়েছে বলে ইউনূসকে দোষী সাব্যস্ত করেছেন হোসেন জিল্লুর রহমান। সাবেক সরকারের হচ্ছে একজন ছিলেন আর কি, উপদেষ্টা ছিলেন। আরো খবর, বাংলাদেশ সহ, এবং খুব জোরদার ছিল, বলিষ্ঠ একজন উপদেষ্টা ছিলেন। বাংলাদেশ সহ 50 দেশে ভিসা বন্ধ স্থায়ী করছে যুক্তরাষ্ট্র। অনাবিল শখের মহাকাব্য মানুষের জীবনের ক্যানভাসটা নানা রঙের সুতোই বোনা, সুন্দর একটা সাহিত্যের ভাষায় খবরটি এসছে। আরো খবর, যুক্তরাষ্ট্র বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন দূত গৌড়। বাংলাদেশের চীন সম্পর্ক নিয়ে মন্তব্য করেননি ট্রাম্পের দূত। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যুতে তার সঙ্গে সরকারের আলোচনা হয়নি, 3 দিনের সফর শেষে ঢাকা ত্যাগ। এই ছিল কালবেলার আমাদের দেশের খবর এবং আন্তর্জাতিক খবর মিলিয়েই এই প্রথম পৃষ্ঠা সাজিয়েছে কালবেলার শেষ পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি। কালবেলার শেষ পৃষ্ঠা, দেশের সব বন্ধ 24 ঘন্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। রপ্তানি আয় 100 বিলিয়নে উন্নীত করার রূপরেখা দিলেন ব্যবসায়ীরা। সরকার ব্যবসায়ীদের পরিচর্যা করেন, কিন্তু এই ধরনের পরিচর্যার যদি কেন্দ্র থাকে তাহলে কিন্তু বৃদ্ধরা শেষ বয়সে একটা ভালো একটা অবস্থানে থাকতে পারে। ন্যাশনালিটির আর্থিক ব্যবস্থাপনায় বড় ফাঁক, হিসেব কর্মীর প্রায় 95 লক্ষ টাকা। 2 জেলার নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। স্থানীয় ভোটে প্রার্থী বাছাই করবেন থানা ও জেলার নেতারা।
এটা ভোটের পর যে কিভাবে হবে তার একটি আগাম একটি সম্ভাবনা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যু আতঙ্ক, 18 দিনে 3 জাহাজে হামলা। মধ্যপ্রাচ্য সংকট, কুয়েতে ইরানি ড্রোন হামলা, ফের মার্কিন অভিযানের প্রস্তুতি। 16 লাখ আবেদনকারী স্মার্ট কার্ডের অপেক্ষায়। 8 বছর ধরে প্রতিষ্ঠানটির স্মার্ট কার্ড দিতে পারছে না, সময় মতো দরপত্র আহ্বান না হওয়ার সংকট, ইত্যাদি ইত্যাদি। সিলেটে জামাত আমির, সবকিছু ষড়যন্ত্র বলা ভুল, ষড়যন্ত্র নেই বলাও ভুল। রাজনৈতিক ব্যাখ্যা। চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ। র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন বিচারপতিদের। চট্টগ্রাম বন্দরে বহির্ভূত জলদস্যুদের আতঙ্ক। জলদস্যুদের আতঙ্ক চট্টগ্রাম বন্দরের, এটা যেহেতু জাহাজ ঘাঁটি, এখানে এটা এরকম ঘটনা আরো ঘটেছে, সেটারই আবারও একটি উল্লেখ করা হয়েছে। আমি প্রথম পৃষ্ঠায় কিছু খবরের সংকটে চোরাচালানিতে ব্যাংক খাতের যে অবস্থা, তারল্য এখন ঘুরে দাঁড়াইছে, তারপরে কিন্তু এখন এই প্রতিবেদনটি আসছে না ঘুরে দাঁড়িয়েছে, আসলে দেখা যাচ্ছে চোরাবালিতে দাঁড়িয়ে আছে ব্যাংক খাতটা। এই দীর্ঘদিন থেকে আমাদের দেশের যে প্রধান অর্থনৈতিক যে ব্যবস্থায় যেটা আর কি আমাদেরকে করে, সেটা হচ্ছে গিয়ে ব্যাংক খাতটা সংকটে বহুদিন থেকেই। আমরা দেখেছি যে এবার যে ব্যাংকের শেয়ার গুলোতে তারা কোনো বোনাস দিচ্ছে না, ডিভিডেন্ড দিচ্ছে না। তার কারণ হচ্ছে ব্যাংকের একটা তাদের নিয়ম অনুযায়ী যে এত টাকা তাদের যদি থাকে লোন থাকে, সেটা তারা দিতে পারে না, যেগুলো তারা করতে পারে না। অর্থাৎ ব্যাংক খাতটা যে এখনো যতটা এগিয়ে যাওয়ার কথা সেটা যায়নি, বরং এই যে বলছে চোরাবালিতে আটকে পড়ছে। আমরা আশা করব যে এ ব্যাপারে সরকার অনেক স্টেপ নিচ্ছে, ব্যাংকের উন্নয়নের জন্য অনেক স্টেপ নিচ্ছেন, এবং এটা একান্তই দরকার। দেশের উন্নয়নের জন্য ব্যাংক খাতের উন্নয়ন একান্তই দরকার, নচেত সাধারণ জনগণ, আমাদের মূল আস্থার জায়গা হচ্ছে ব্যাংক। যারা 5 টাকা রুজি করে তারাও যদি 1 টাকা ব্যাংকে রাখে নিরাপদ বলে, সেই জায়গাটা যে কিছুদিন থেকে অনেক মানুষ হাহুতাশ করছে যে ব্যাংকে কোটি কোটি টাকা আছে, 2000 বা কখনো কোনো টাকাই দিচ্ছে না, তারা না পারছে চিকিৎসা করাতে, না পারছে মেয়ে বিয়ে দিতে। সুতরাং ব্যাংক খাতের উন্নয়ন একান্তই দরকার, এবং এটা সরকার চেষ্টা করছে। আমরা বলি আরেকটু চেষ্টা করে জনগণের সুবিধার্থে, দেশের স্বার্থে ব্যাংকে এগিয়ে নিয়ে যাক। আর খবর, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একসঙ্গে অনেক কাজ করতে পারে, একটি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকারে রাষ্ট্রদূত। এখন আমরা এটা মানে এটা একেবারে সত্যি কথাই যে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের 1 নম্বর দেশ, একটি মুরব্বী দেশ এবং 1 নম্বর। সুতরাং তারা যদি আমাদেরকে সহযোগিতা করে সব ক্ষেত্রে, দেখেছি আমরা বিভিন্ন সময় সহযোগিতা করে, তাই বাংলাদেশ আসলে এগিয়ে যেতে পারে। এবং বাংলাদেশ, আমরাও আশা করব যে যুক্তরাষ্ট্র আমাদেরকে এভাবেই সহযোগিতা করুক, যারা আমরা এগিয়ে যেতে পারি, এবং তারা বিগত দিনেও করে এসছে, আগামীতেও করবে বলেই আমরা মনে করি। এবং এই কথাটাই সত্যি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বাংলাদেশ একটা উন্নত দেশেই পরিণত হতে পারবে। এটাই আমি বিশ্লেষণ করেছেন খবরের প্রেক্ষাপটে। কিন্তু বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রের এই এখন মনে হচ্ছে একটা কালো থাবার মতো একটা বাংলাদেশের মধ্যে আছে, সব জায়গায় যেন নাক গলাচ্ছে তারা। না, এটা আমি আমার কাছে এটা মনে হচ্ছে। আজকের খবরটা আশ্বস্ত করতেছে আপনার বিশ্লেষণ। অবশ্যই না, তারা আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা কোন রাষ্ট্রের সাথে আমাদের উন্নয়নের জন্য তো আমরা আরেকটা বন্ধুর সাথে, সুতরাং আমরা তাদেরকে সহযোগিতা যদি চাই, তারা সহযোগিতা করছে, এই জন্য আমরা যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ দেবো। একসঙ্গে কাজ করে বাংলাদেশে এগিয়ে যাবে, আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ। শেষ পৃষ্ঠায় আরেকটি খবর, দেশের সব বিমানবন্দর 24 ঘন্টা চালু রাখার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। সব বন্দরগুলো আর কি চালু রাখার জন্য। এখন দেখুন, বিগত বেশ কিছুদিন ধরে আমাদের নানা ধরনের রাজনৈতিক টানাপোড়েন, বিভিন্ন ভাবে যে আমরা পিছিয়ে পড়েছি, এইটাকে আরো একটু স্থিতিশীল করার জন্য, এটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য, সেই সমস্যাটা সমাধানের কল্পে মানে 24 ঘন্টা চালু রাখলে যদি আমরা এগিয়ে যেতে পারি, সেজন্য নিশ্চয়ই আসলে এই মুহূর্তে 24 ঘন্টা চালু থাকতেই হবে, কিন্তু আমাদের সেই চালু থাকারই কথা, কিন্তু সেটা তো থাকেনি, কারণ বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েনে ইচ্ছে মতো চলেছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, অন্যদিকে আরেকটি খবর, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুর আতঙ্ক। এই যে এগুলোকে রাখতে গেলে নিরাপত্তা দিতে হবে, তো এখানে নিরাপত্তার একটা অভাব কিন্তু আছে। এখন এই যে জলদস্যু, আমরা তো রাস্তা দস্যু দেখি,
শুধু জলদস্যু দেখে না, রাস্তায় আমরা চলতে পারতেছি না। আমরা বিভিন্ন সময় ছিনতাই বলেন, চুরি ডাকাতি কি পরিমাণ হত্যা হচ্ছে, কিভাবে হচ্ছে, রহস্যজনক মৃত্যু, এগুলো এত বেশি বেড়ে গেছে। সুতরাং সেই শুধুমাত্র জলদস্যু আতঙ্ক দেখছেন বহির্নোঙরে, রাস্তায় দেখছি রাস্তার দস্যু, আর রোড কিং আছে, কিশোর গ্যাং আছে, সবকিছুকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা এখন যে একটা নির্বাচিত সরকার পেয়েছি, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। এবং এতদিনের যে সেই প্রায় 2 বছরের যে একটা ঘাটতি ছিল, সেটাকে পূরণ করতে একটু সময় লাগছে। আমরা মনে করি এখন যেহেতু 6 মাসের মতো কাছাকাছি চলে এসছে, সুতরাং আমরা এখন এই সব থেকে মুক্ত হব। এই জলদস্যু যদি থাকে, প্রধানমন্ত্রী যে ঘোষণাটা 24 ঘন্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন, তার আগে এই জলদস্যু বা রাস্তার দস্যু যেটাই হোক, এগুলোর যদি নিরাপত্তা যদি না আসে, তাহলে কিন্তু অবশ্যই একটা জিনিস দেখেন, নির্দেশ যখন দিয়েছেন তখন আরেকটা যে একটা নির্দেশ দেওয়ার মানে হচ্ছে কি, ওই যে নির্দেশ ওটাকে নিরাপদ রাখার জন্য যে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, নিশ্চয়ই তারা এই সাথে সাথে যদি স্বরাষ্ট্রমন্ত্রী যদি একটা ব্যাখ্যা আসতো, তাহলে আগামী আশা করবো আশ্বস্ত হতাম আমরা আর কি। দেখেন, এই একটা ভালো খবর, জাপানের আদলে প্রবীণদের পরিচয়, এটা একটা খুব ভালো দিক একটা পত্রিকা। আমরা কিন্তু জানি যে বিশ্বে প্রবীণরা মানে সবচেয়ে প্রবীণরা সুখী জীবন যাপন করে জাপানে। মানে জাপানটা হচ্ছে প্রবীণদের জন্য একটা খুবই, তারা বুঝতেই পারে না তারা প্রবীণ। আমরা যেমন এবং আনন্দ দেওয়া হয়। সুতরাং এটা যদি আমাদের দেশে এটা করা হয়, আমি আসলে আমরা প্রত্যেকেই খুশি হব, কারণ আমরা প্রত্যেকেই একসময় প্রবীণ হব। এবং বর্তমান ব্যস্ত জীবনে ছেলে মেয়ে যাই বলেন, সবাই তার ব্যস্ততার মধ্যে থাকে। বাবা মার অনেক সময় যতটুকু কাছে থেকে যত্ন নেয়া, সেটা অনেক সময় পারে না। সে কাজের লোকের উপরে, হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর করে। কখনো সেই আনন্দের জায়গাটা, মনে করেন সে ছুটির দিন ছাড়া বাবা মাকে আনন্দ দিতে পারে না। এই প্রবীণদের জন্য সেরকম যদি, এটা আমাদের জন্য একটা আশা, অবশ্যই আশা। আজকে আমরা যারা এখনো প্রবীণ হইনি, আমরা তো প্রবীণ হতে চলেছি, আমাদের জন্য একটা সুখবর এটা। এবং এখন যারা প্রবীণ আছে তাদের জন্য তো অবশ্যই সুখবর। এটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে চাই। এটা জাপানের আদলে করবে, কিন্তু ওই রকম হবে না, যেহেতু উন্নত রাষ্ট্র না। আমি এবার আশাবাদী এই কারণে যে দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশের যে মেট্রো রেল দেখেছি না, তার থেকে বাংলাদেশ, আমি কলকাতাটা বলছি, তার থেকে বাংলাদেশ যখন মেট্রো রেল করলো আরো উন্নত করলো। কিন্তু উন্নত তো ভারত, কিন্তু আমাদের দেশে কি তার থেকে উন্নত করতে পারেনি? করেছে তো, ওরা তো আগে করেছে। বাংলাদেশে নতুন এখন জাপানের আদলে করলে জাপানের থেকে বাংলাদেশ ভালো করতে পারে। অবশ্যই আমি বাংলাদেশকে মনে করি পারবে। আশায় অনেক কিছু হয়। আশাটা যেহেতু সরকার একটা উদ্যোগ নিয়েছে, এটা খুব তাড়াতাড়ি। তাছাড়া বাংলাদেশে কিন্তু এখনো মানবতা কিন্তু জাপান থেকে কম না। এখানে অনেক দুর্দর্শ কাজ হচ্ছে, মানবতাও কিন্তু যথেষ্ট আছে বাংলাদেশে। একটা দেখা যায় মাঝে মাঝে একটা শিশু মারা যাচ্ছে, সেখানে তাকে বাঁচানোর জন্য কিন্তু সমাজ থেকে বিভিন্ন মানুষ এগিয়ে যায়। এই জিনিসটা যখন আছে বাংলাদেশে, এটা সার্থক হবে। আমি যতদিন মানুষ আছে ততদিন মানবতা থাকবে। আর একটু নেতিবাচক খবরের জন্য, ন্যাশনাল আর্থিক ব্যবস্থায় বড় ফাঁক। এই যে জাতীয় চা, যেটা তার একটা আর্থিক তাদের কর্তৃপক্ষ, অবশ্যই এটা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় এরকম আর্থিক ভাবে, মানে মূল একটা মানুষের বা একটা প্রতিষ্ঠানের সততা নির্ভর করে তার আর্থিক ব্যবস্থাপনার উপর। আর্থিক ব্যবস্থাপনা যার ভালো থাকে, সততা থাকে, সেই প্রকৃত সততা। এবং যদি আর্থিক ব্যবস্থাপনায় গড়ফিল থাকে, তখন দেশ আর এগোতে পারে না। একটা সবচেয়ে ভালো যে আর্থিক ব্যবস্থায় যে ফাঁক আছে, সেটা যে ধরতে পেরেছে, আমি মনে করি এখন সমাধানও সমস্যা বেরিয়েছে, তখন সমাধান হবে। বিশেষ করে আমরা জাতীয় পত্রিকা শেষ করে সিলেটের স্থানীয় দুই কথা নিচ্ছি। প্রথমে নিচ্ছি সিলেট মিরর। চলতি মাসেই রাষ্ট্রপতি নির্বাচনের পরিকল্পনা। রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি। গতকালকে আমাদের ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশন আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীকেই দলের যারা নেতৃস্থানীয় যারা আছে তারা দায়িত্ব দিয়েছেন যে প্রধানমন্ত্রী এটা করবেন। নতুন কর্মসূচি 2 আগস্ট 2 আগস্ট 33 জুলাই, যেটা বিগত 2024-এ ঘটেছিল, তার উপরে একটা করে ঘোষণা। সিলেটে দিনভর সংঘর্ষ ছিল, ওটার একটি প্রতিবেদন। মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঘোষণা, জাফলং রেলপথের চূড়ান্ত সমীক্ষা 1 মাসের মতো। নতুন দিগন্ত শুরু হচ্ছে জাফলং থেকে সিলেটের সাথে যোগাযোগ রেল যোগে। আমরা খুব আশায় বুক বেঁধেছি, একটি ভালো উদ্যোগ নিয়েছে। কম টাকায় সাশ্রয়ী মূল্যে যাতায়াত করতে পারবে সিলেটের জনগণ তথা বাংলাদেশের জনগণ। সিলেট হামের উপসর্গে আরো 2 শিশুর মৃত্যু, এ নিয়ে মোট
মৃত্যু দাঁড়ালো দুঃখজনক 113 জন। দুঃখজনক খবর এগুলো। আগস্টে সিলেট সহ সারা দেশে টানা বৃষ্টির আভাস। শুরু 3 আগস্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা। প্রাথমিকে 14,000 শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে। সে প্রাথমিক শিক্ষার জন্য এই খবরটা আপনার, যেহেতু প্রাথমিক শিক্ষার প্রধান শিক্ষক ছিলেন এক সময়, 14,000 শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে শুরু হচ্ছে এটা। এই ব্যাপারে আপনার কি আশা করতে পারেন, বা আপনাদের সময় যে শিক্ষক, আমি বলিনি প্রাথমিক, হ্যাঁ না, যে কোনো শিক্ষা ব্যবস্থায় মানে বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকলে সেখানে পাঠদান আসলে যতই বলা হয় না। আর প্রাথমিকে শিক্ষকের ঘাটতি আছে, এটা যেমন সত্যি, কিছুটা সমন্বয়হীনতাও রয়েছে। হ্যাঁ, কোথাও বিশেষভাবে দেখা গেছে কোনো ভালো মানে যাতায়াতের ভালো বা ভালো শহরের স্কুলে অতিরিক্ত টিচার, আবার গ্রামের স্কুলে সে ধরনের টিচার দিচ্ছে না, কারণ কেউ যেতে চাচ্ছে না। এই যে সমন্বয়হীনতা বা যে কোনো কারণে কর্তৃপক্ষের, সেটা তারাই ভালো বুঝবে, কিন্তু যাচ্ছে না, এখানে তো ঘাটতি পড়বেই। সুতরাং এই জায়গাটা সব জায়গায় যদি সমানভাবে দেয়া হয়, এবং আমিও মনে করি যে শিক্ষকরা যেখানেই চাকরি করবে তারা জয়েন করার পর বলবে না যে আমি ওখানে যাব, কারণ প্রস্তুতি নেয়াই যে আমি এখানে যেতে হবে বা এই এলাকায় আমার হতে পারে চাকরি। হওয়ার পরে বাংলাদেশ তো তবে হ্যাঁ, তারপর সুযোগ সুবিধা এটাও দেখা উচিত যে যার কাছে সেভাবে দিলে অবশ্যই শিক্ষকদের জন্য ভালো হয়, শিক্ষা ব্যবস্থার জন্য ভালো হয়। শিক্ষা ব্যবস্থার জন্য ভালো উদ্দেশ্যেই যেহেতু 14,000 শিক্ষক যোগদান করতেছে, যারা যোগদান করবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন, এবং শিক্ষা ব্যবস্থা আরো উন্নতি হোক এই প্রত্যাশা রাখি আমরা। একটু নেতিবাচক আর একটি খবর, কাফন পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি। হবিগঞ্জে ঘটে গেল কয়েকদিন আগে এনসিপি বনাম বিএনপি সংঘর্ষ। এই সংঘর্ষে এখন চোরাগুপ্তা অন্য ধরনের একটা কাজ করছে, কাফন পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই যে রাজনৈতিক যে অশনি সংকেত, এগুলো আসলে আমাদের সবচেয়ে বড় কি, প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা বাবা মার প্রথমেই শেখানো উচিত পরমত সহিষ্ণুতা। আমাদের যেখানে পরমত সহিষ্ণুতার খুবই অভাব। দেখেন, কেউ আপনি কারোর বিরুদ্ধে মনে করেন আমার এটা পছন্দ হয়নি, এই লেখাটা আমি এর বিরুদ্ধে একটা লিখতে পারি, আপনার পছন্দ হয় না, আপনি আমার বিরুদ্ধে লেখেন, আপনি আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার, আমাকে মেরে ফেলার হুমকি দেয়া, এইসব। এই যে পরমত সহিষ্ণুতা যেমন পরিবার থেকে শেখানো উচিত, তেমনি প্রত্যেকটা স্কুলে যে বিভিন্ন বিতর্ক কিন্তু পরমত সহিষ্ণুতাকে ব্যাপার করে, কারণ তখন সে আরেকজনের মতকে গ্রহণ করার মতো ক্ষমতা করে, সেটা সে তার বিরুদ্ধ মত হলেও। সুতরাং একটা রাজনৈতিক পরিবেশে মানে যে কোনো দেশে যে কোনো জায়গায় যখন মানুষের মধ্যে একটু সহনশীলতা আসবে, সহমর্মিতা আসবে, পরমত সহিষ্ণুতা আসবে, তখন এই ধরনের ঘটনা হবে না। আসলে রাজনৈতিক নেতাদের মধ্যে সবার মধ্যে এটা আসলে এই ধরনের খবর একটা লাগে যেন এই আমরা সভ্য যুগের বসবাস করি না। কাপড়ে কাপড় পাঠিয়ে নেতাকে হুমকি দেওয়া, এগুলো নেতা থাকেন কেন, এটা হবে কেন? সহিষ্ণুতা ফিরে আসুক রাজনীতি, তাহলেই দেশ শান্তি থাকবে, এই প্রত্যাশা আমাদের থাকলো। জামাতের গণমিছিলে অ্যাডভোকেট জুবাই, গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। জুলাই সনদ যেটা নিয়ে যে গণভোট, এটা নিয়ে রাজনৈতিক ব্যাপার, এটা তারা করতেই চাইবে, স্বাভাবিক ব্যাপার, যেহেতু এটা গণভোট হয়েছিল। সিলেট সীমান্তে 79 লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ। সব সময় এটা ঘটে আসছে, বিশেষ করে জিরা আসতেছে, শাড়ি কাপড় জিরাটাই বেশি আসতেছে এখানে। এই তো আপনারা একটু ভারতে যখন ঘুরলেন, এই যে বাংলাদেশে এরকম যে সীমান্তে যে চোরাচালানি হচ্ছে, এই ব্যাপারে কোনো কিছু আপনাদের পত্র পত্রিকা ভারতে কিছু লেখালেখি? আসলে কি, আপনাদের প্রথম থেকেই বলেছি, আমরা কিন্তু একটু ঘুরতে বেরিয়েছি, হ্যাঁ, তার সাথে সামাজিক ব্যবস্থা দেখেছি, কিন্তু দৈনিক পত্র পত্রিকা কিন্তু পড়ার সুযোগ তো অবশ্যই ছিল, কম বেশি ছিল, কিন্তু অতটা যেমন করে রাজনৈতিক ভাবে তো অতই না। আমরা দেখেছি আমরা কিভাবে চলতে পেরেছি, আমরা স্বাভাবিক ভাবে চলতে পেরেছি কিনা, আমরা কোনো কিছু সমস্যার সম্মুখীন হয়েছে কিনা। আমি দেখেছি ওখানে সমস্যার সম্মুখীন হয়নি। আমি বলেছি সব জায়গায় বাংলাদেশি হিসেবে আমি হোটেলেতে গেছি, হোটেল কর্তৃপক্ষ তারা এত ভাবে আন্তরিক ভাবে কাজ করেছে প্রত্যেকটা এয়ারপোর্টে। যত আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে ঘটনাগুলো প্রায় আমাদের পত্রপত্রিকায় আসছে, ওই ধরনের পত্রপত্রিকা এরকম আমি তো সীমিত পেয়েছি না, এরকম কোন তারা তাদের রাজনৈতিক বিষয়ে আমি আসলে এতগুলো দেখিনি। ফিরে যাই আবার, আপনি যেহেতু আমি আগেই বলছি যে একজন প্রাথমিক
বিদ্যালয়ের সদ্য আপনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। আবারও স্কুলের খবর, প্রাথমিক স্কুলের খবরে কিছু হচ্ছে, হাওরের ঢেউ ঠেলে স্কুল যাত্রা। এই যে ছোট ছোট শিশুরা নৌকা যুগে হাওরের ভিতর দিয়ে যাচ্ছে, এখানে হাওর অঞ্চলে চরম ঝুঁকিতে প্রাথমিক শিক্ষা। এই ছবিটা দেখে মনে হচ্ছে যে একটা হঠাৎ করে কোথাও একটা বাড়ি খেলে কিন্তু নদীর মধ্যে পড়ে কোনো যেতে ইয়ে নাই, পারেন। পড়ে যাওয়ার সম্ভাবনা। এই ব্যাপারে আপনার কি মেসেজটা থাকতে পারে? দেখেন, এই এই যে মানে ভৌগোলিক যে বিষয়টা আমি তো পরিবর্তন করার কোনো করতে পারি না, না, কিন্তু অন্যান্য ভাবে যেমন হাওরের মধ্যে থেকে, যেখানে হাওর জন্য একটু অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্কুল। আমি মনে হয় পত্রিকায় যখন এসছে কর্তৃপক্ষ এটা দেখবেন। এই দেখেন, এবং সুনামগঞ্জের বেশিরভাগ বিদ্যালয় অবস্থান দুর্গম এলাকায়। যেখানে সুগম এলাকায়, যেখানে দুর্গম এলাকা ছাড়া যদি করা যেত, সেখানে যাওয়া আসা সুবিধাজনক, যদি সুযোগ থাকে সেটা করতে পারে, সেটা আমরাও মানে আবেদন করব যে যেখানে যাওয়ার মতো ব্যবস্থা আছে সেই জায়গাটা সেটা করবেন আশা করি। হবে। অথবা দুর্গম এলাকায় যারা বাস করে তাদের শিশুকেও তো আবার ওখানে আসতে হবে, সেটাও একটা বিষয়। সুতরাং সেই জায়গাটা কর্তৃপক্ষ নির্বাচন করবে যে কোন জায়গাটা। আমরা চাই যে শিশু নিরাপদ থাকুক এবং শিক্ষাটাও সঠিকভাবে অর্জন আমি করতে পারে। মনে করি যে স্থানীয় এমপি মহোদয় এটা তুলে ধরবেন জাতীয় সংসদে, সে অত্র শিক্ষামন্ত্রী বরাবর তুলে ধরবেন। শিক্ষামন্ত্রী এটা পর্যবেক্ষণ করে এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে ছাত্রদেরকে রক্ষা করবেন, এই প্রত্যাশা আমরা রাখি। আর একটি খবর, অত্যন্ত মর্মান্তিক খবর। ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকাডুবি, জগন্নাথপুরে 2 জনের লাশ উদ্ধার, নিখোঁজ 2। জগন্নাথপুর উপজেলায় মইয়ার হাওরে নৌকাডুবিতে উদ্ধার কার্যক্রম এর একটি চিত্র দেখা গেছে। একটি সনাতন ধর্মের একটা কীর্তন অনুষ্ঠানে যাওয়ার সময় তাদের বিদায়ী আত্মা যারা মারা গেছেন তাদের বিদায়ী আত্মার শান্তি কামনা করে, এবং আমরা মনে করি যে একটু সতর্কতার সাথে চলাফেরা করা উচিত। নৌকাডুবি হয়েছে, সেটা একটু যদি সতর্কভাবে আসতো হয়তো বা নাও হতে পারতো। এবং যারা মারা গেছে তার কিন্তু প্রত্যেকে কিন্তু 30, 35, 40 এই ধরনের বয়সের লোক মারা গেছে। আমরা এই খবরের পাশাপাশি যে শিশুরা যদি এরকম পড়ে তাদেরকে তো লাশও পাওয়া মুশকিল হয়ে যাবে আর কি। না, এটা খুবই উদ্বেগজনক ঘটনা। এটা ধন্যবাদ তাদের। আমরা বিদায়ী আত্মার শান্তি কামনা করছি এবং সতর্কতা অবলম্বন করুক তারা। শেষ পৃষ্ঠার খবর পড়ে শোনাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বের উপর পূর্ণ আস্থা, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে গড়ের বৈঠক, অর্থাৎ গড়ের বৈঠক হয়েছে গতকালকে, ছবিটা আমরা জাতীয় পত্রিকায় পড়েছি। মৌলভীবাজারে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রবাস কল্যাণ মন্ত্রী। দায়িত্বশীল গণমাধ্যম সমাজকে সজাগ রাখে, জালালাবাদ বর্ষপূর্তিতে বিরোধী দলীয় নেতা। দৈনিক জালালাবাদ পত্রিকার 34 বছর পূরণকালে বিরোধী দলীয় নেতার বক্তব্য। দায়িত্বশীল গণমাধ্যমে সমাজকে সজাগ রাখবে, সাংবাদিকদের উদ্দেশ্যে কথা। অবশ্যই সংবাদ হচ্ছে গিয়ে সমাজের আয়না, বলাই তো হয়। সমাজের আয়না, যেহেতু একজন বিরোধী দলের নেতা মানে সমাজের রাজনৈতিক সর্বোচ্চ ব্যক্তি যারা, তাদের অন্যতম একজন বলেছেন। এই পত্রিকার মাধ্যমে সারা সংবাদপত্রের কর্মীদেরকেই এই কথাটা বলেছেন। অন্য খবর, জুলাই হত্যা মামলা, শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগপত্র, 49 জনকে অব্যাহতি সুপারিশ। মারধর, হুমকি ধুমকিতে বিরুদ্ধে সংবাদ সম্মেলন। জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম ও বিন বাড়ির বিরুদ্ধে মারধর একটি অভিযোগ। সুনামগঞ্জে জামালগঞ্জের কথা বলা হয়েছে। আরো খবর, বিয়ানীবাজারে প্রশিক্ষণ নিয়েও কর্মহীন তরুণরা। এটা একটা দুঃখজনক ঘটনা। প্রশিক্ষণ দেওয়ার পরে উজ্জীবিত হবে তারা ঝাঁপিয়ে পড়বে কাজে, কিন্তু সেখানে বলা হচ্ছে কর্মহীন তরুণরা। এ ব্যাপারে যেহেতু অনেক কাজ আপনি করেন সমাজে, একটা নারী নেতৃত্ব হয়ে কাজ করছেন, এই যে প্রশিক্ষণ হওয়ার পরে কর্মহীন তরুণরা, তাদেরকে কর্মহীন, তারা যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে তারা ওই কাজগুলোই তো করবে, সেই কাজগুলো তারা রীতিমতো পাচ্ছে না। আমি মনে করি প্রত্যেকটা তরুণের বিকল্প একটা বিষয় থাকা, কারণ যখন তরুণ থাকে, তা আমি এখন মনে করেন যে চাকরি পাইনি, আমি এমএ পাস করেছি, আমি এই কাজ করেছি, কিন্তু আমি চাকরি পাইনি, তার মানে আমি চাকরির জন্য বসে থাকবো? আমি তো আর একটা কাজ করতে পারি, আমি যে কোনো উদ্যোক্তা হতে পারি, আমি যে কোনো কাজে আমি করতে পারি। আমার দুটো হাত যদি থাকে, আমার মাথা যদি কাজ করে, মস্তিষ্ক যদি কাজ করে, আমি বসে থাকবো? হ্যাঁ, এখানে একটা প্রশিক্ষণ নিয়ে, যে প্রশিক্ষণ নিয়েছে ওটা না পারে, আমি আর একটা কাজ করি, যে প্রশিক্ষণ নিয়েছে আমি পরে সেখানে যাব। আর এটা যেমন সত্যি, তেমনি আর একটা সত্যি হচ্ছে, সরকারের উচিত যে তরুণদের
হীন না রেখে কর্মজীবী করে তোলার মতো প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে তারা যে কাজ ট্রেনিংটা করতে, দিবে তার জন্য তার কর্মসংস্থানের সংস্থান করা, প্ল্যাটফর্মটা থাকতে হবে। কর্মসংস্থান প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে সে কাজ করতে পারে। সুতরাং যেমন তরুণদেরও বিষয় আছে তেমনি সরকারেরও বিষয় আছে, সুতরাং তাদের নিজস্ব সমন্বয়টার কথা আপনি সমন্বয় বলছেন। করে করতে হবে। আমি মনে করি আমাদের এই তরুণদের জন্য আজকে ইয়াং এনার্জেটিক একজন এমপিও সেখানে আছে। পাশ করেছেন। ওনার এই দৃষ্টিটা আসলে বিয়ানীবাজারের এই হয়তো প্রশিক্ষণ যারা করেছে তাদের কর্ম তৎপরতার মধ্যে উনি কাজ করতে পারবেন বলে আমরা আশা রাখি। আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই খবরের মধ্য দিয়ে। 1 বছরে হবিগঞ্জের পানিতে ডুবে প্রাণ গেছে 25 শিশুর। হবিগঞ্জের একটি চিত্র তুলে ধরছে, এক বছরের মধ্যে 25টি শিশুর প্রাণ গেছে। খুব এদিকে হাম, এদিকে হচ্ছে ডেঙ্গু, প্রায় সময় অন্যদিকে এই যে পানিতে ডুবে মৃত্যু, শিশুরাই শুধু মারা যাচ্ছে দেশে অনেক। এটা অসচেতনতা। এটা আমি শুধু শিশুদের তো দোষ নেই, কোনো দোষ হচ্ছে তাদের অভিভাবকদের, দোষ হচ্ছে যেমন দেখেন এইখানে একটা ভালো কথা বলেছে যে ইঞ্জিন চালিত নৌকা, এই যে নৌকা ডুবিতে মারা যাচ্ছে যে অনেক, আমাদের তো আসলে লাইসেন্স নেই। এটার জন্যই বলেছি যে লাইসেন্স নেই, যে কোনো ড্রাইভাররা তাদের লাইসেন্স বিহীন দেখা যায় যে অ্যাক্সিডেন্ট করার পরে লাইসেন্স বিহীন ভাবে তারা চালাচ্ছে। তো এই যে কোনো বিষয়ে সতর্কতা এবং নিয়ম মাফিক চলতে হবে, তবেই আমরা একটা জিনিস এখানে নৌযানের শুধু লাইসেন্স, এখানে শুধু নৌযানের লাইসেন্সের কথা বলা হয়েছে, কিন্তু নৌকার যে মাঝি থাকবে তারও তো প্রশিক্ষণের দরকার, তারও তো লাইসেন্স দরকার, যেহেতু অন্যান্য যানবাহনে যদি চালক যিনি থাকে তারও তো লাইসেন্স দেওয়া হচ্ছে। নৌকার মাঝির লাইসেন্স, নৌকার মাঝির লাইসেন্স লাগবে এটা আমি বুঝতে পারি না, কারণ নৌকার মাঝি লাইসেন্সের খুব দরকার আছে বলে মনে হয় না। না, এখন যে কোনো একজন নৌকার মাঝি হলে তো সে তো পারবে না নৌকা নিয়ন্ত্রণ করতে। যদি নৌকার যানবাহনের যদি লাইসেন্স করতে হয় সেখানে একজন নৌযানের তো বলে দিয়েছে নৌকা সাধারণত ছোট জায়গায় চলে, একদম ছোট জায়গা, আর এগুলো যখন আপনি সেটা তো নৌকা চলবে না, নৌযান যেটা সেটা আপনার ট্রলার মেশিন টেশিন থাকে সেটা অনুযায়ী সেখানে লাইসেন্স থাকে, সেটা তো লাইসেন্সের কথা বলেছি। আমি তার সাথে একটু যোগ দিচ্ছি যে যিনি পরিচালনা করবেন অর্থাৎ একজন দক্ষ মানুষ সেখানে দরকার বলে মনে করি। লাইসেন্স তাকেই দেবে যার দক্ষতা আছে, লাইসেন্স তো সবাইকে দেবে না, লাইসেন্স দক্ষতা দেখেই তো লাইসেন্স দেবে। সেটাই আর কি, নৌযানের সাথে সাথে যারা নৌকা পরিচালনা করবে তারা চালাবে তাদেরও করা হোক, তাহলে এই যে মৃত্যুর হারটা কমে যাবে তখন। এই আবারও শিশুর মৃত্যুর আবার একটা খবর, ধর্মপাশা পানিতে ডুবে 6 বছরের শিশুর মৃত্যু। এই পাশাপাশি কয়েকটা খবর নৌকা ডুবির খবর আসছে। আমি মনে করি অভিভাবকদের আরেকটু আমরা সতর্ক হতে হবে। স্থানীয় পত্রিকা সিলেট মিরর শেষ করে আরেকটি স্থানীয় পত্রিকা হাতে নিচ্ছি, শ্যামল সিলেট। দেশ জুড়ে সতর্কতা জারি, নতুন একটি খবর আসছে যে এই আগস্ট আসলেই, আগস্ট ছাড়াও অন্যান্য সময়ও এই খবরটা কিছুদিন আগে একবার আসছিল, দেশ জুড়ে সতর্কতা। যেহেতু আগস্ট হচ্ছে একটা রক্তঝরা মাস, বিভিন্ন ভাবে আগস্ট দেশ জুড়ে সতর্কতা জারি করেছে। সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা দেয়, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি। রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত। বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল, আগস্ট জুড়ে টানা বৃষ্টির আভাস। জাফলং পর্যন্ত রেল লাইন নির্মাণের সম্ভাবনা যাচাই প্রবাস কল্যাণ মন্ত্রী। আমরা অন্য খবরেও প্রবাস কল্যাণ মন্ত্রীকে আমরা অভিনন্দন জানিয়েছি, ওনার নেতৃত্বে ওনার সময়ের ভিতরে কাজটা শেষ হোক এই প্রত্যাশা জনগণের। শ্রীমঙ্গল ও ভানুগাছ রেল স্টেশন পরিদর্শনে প্রবাস কল্যাণ মন্ত্রী, যদিও উনি আমাদের সিলেটের গোয়েনঘাট জাফলং এর হচ্ছে এলাকার এমপি, ওনার কিন্তু বাড়ি কিন্তু মৌলিবাজারে, আর মন্ত্রী হলে তো মৌলিবাজার আর জাফলং এর মধ্যে দেশের মধ্যে, তারপরে এলাকার একটা আর কি কাজ করে যাচ্ছেন উনি। হত্যার অভিযোগে যাদের বিরুদ্ধে অব্যাহতির সুপারিশ তাদেরই, সিলেট নিহত শ্রমিক রিপনের বাবার অভিযোগ, সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন। ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না, এটা আমরা খবর পড়েছি। হোমিওপ্যাথিক তরল পানে দম্পতি সহ 5 জনের মৃত্যু। খবরটি যদিও আজকে এসছে, আবার 2 দিন আগে গতকালকে পত্রিকায় নিয়ে আলোচনা করেছি। হোমিওপ্যাথি ওষুধের দিকে তরল পান এটি একটা, এটা আশা করি হোমিওপ্যাথিক যারা ডাক্তার প্রশিক্ষক যারা আছেন, আমরা তো সবচেয়ে হোমিওপ্যাথিকে মনে করতাম যে কোনো প্রতিক্রিয়া নেই, এখন তো এটা মানে বিষক্রিয়া হয়। হ্যাঁ, ওই জন্যই তো তরল পানে দম্পতি সহ 5 জনের মৃত্যুর খবর এসছে। আশা করি এই খবর আমরা আগামীতে দেখব। দুর্গন্ধে পরিবেশ বিপর্যয়, চরম স্বাস্থ্য ঝুঁকি। মাধবপুরের গ্লোরি এগ্রো
প্রোডাক্টস, এই যে এগ্রো প্রোডাক্টস এর যে বর্জ্য গুলো নিষ্কাশনের ব্যবস্থা না করে যে প্রতিষ্ঠানগুলো করা হয়, এগুলো তারই একটি দৃশ্য এখানে আমরা দেখছি। সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরো 2 শিশুর, এটা 133-এ দাঁড়িয়েছে, আমরা দেখেছি। প্রবেশদ্বারে চা কন্যা ভাস্কর্য এলাকা ঝুঁকিপূর্ণ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি চিত্র, এখানে চা কন্যার ভাস্কর্য, এখানে প্রবেশদ্বারে খুব ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় যে ছবি টুবি তোলা ইত্যাদি নিয়ে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটি খুবই সম্ভাবনা দেখা দিচ্ছে। দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা চান পর্যটকরা। আমি অবশ্য এই জায়গাটা আমার চোখে পড়েনি, অর্থাৎ যাওয়া হয়নি এই ভাস্কর্য নিয়ে। তারা তুলে ধরেছে, চেষ্টা করেছে, যেহেতু একটি দর্শনীয় স্থানে সবাই যাবে, কিন্তু এখানে যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে তো সেখানে যাওয়ার রিস্ক থেকে যায়। এনসিপির উপর হামলা ইস্যুতে জামাত এনসিপির অনলাইনে বাকযুদ্ধ। আমার মাথা অন্যের শরীরে বসিয়ে বানানো হয়েছে অশ্লীল ভিডিও, আইনি পদক্ষেপ নাসির রহমানের। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা আমরা ইদানিং এআই নিয়ে হচ্ছে, কিন্তু আমাদের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সন্তান, নতুন উনি এমপিও, নাসির রহমানের মাথা, দেহের মধ্যে অন্য একটি মাথা এনে অশ্লীল ছবি বানানো হয়েছে। আইনগত ব্যবস্থা নিচ্ছে, আমরা জানি দ্রুত এটা ব্যবস্থা না। এটা যে কোনো বিষয়ে কারোর মানে এআই থেকে যে বিভিন্ন ধরনের আরেকটি দুঃখজনক ঘটনা, খোঁজ মিলল না ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার। 1 সপ্তাহের মতো হয়ে যাচ্ছে, একজন নিরাপত্তা কর্মকর্তা নিরাপত্তা নাই, থেকে নিখোঁজ অবস্থায়। এই ধরনের ওই যে বিভিন্ন সময় গুম নিখোঁজ হওয়া, এটা কিন্তু আমরা চাচ্ছিলাম যে এখন এটা কমে আসবে এবং থাকবে না, কিন্তু সেটা চলেই যাচ্ছে। আরো খবর, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা মহানগর কমিটির অনুমোদন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা জাতীয়তাবাদী দলের, তাদের উপরে আলাদা করে একটা কমিটি গঠন করা হয়েছে, কমিটির অনুমোদন হয়েছে। কোর্ট পয়েন্টের সমাবেশে অ্যাডভোকেট জুবাইর, সংস্কার গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না, আমরা অন্য পত্রিকায় পড়েছি। এই ছিল মোটামুটি শেষ পৃষ্ঠা খবর। প্রথম পৃষ্ঠা, এই যে বর্জ্য দুর্গন্ধে পরিবেশ বিপর্যয়, এই খবরটা একটু, যেহেতু জনগণের সাথে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান গড়ে উঠবে, পরিবেশ, একটা দেশে পরিবেশ বান্ধব সমাজ আমরা প্রত্যেকেই চাই। আমরা বিগত দিনে পরিবেশ নিয়ে অনেক কথা শুনেছি, মানে এটা পলিথিন বর্জন থেকে শুরু করে, কিন্তু কিছুই হয়নি। যত গর্জে তত বর্ষে না, মানে অর্থাৎ আমরা কিন্তু সেটাই পেয়ে গেছি। এখনো সেই রাস্তাঘাটে চলা যায় না, যে কোনো জায়গায়। তারপরে আপনার এই যে এগ্রো প্রোডাক্টস গুলোরই অ্যাডভোকেট বলছে চরম স্বাস্থ্য ঝুঁকি। শুধু এখানেই না, এখানে ঠিক আছে, কিন্তু দেখবেন সব জায়গায় স্বাস্থ্য ঝুঁকি। আপনি রাস্তাঘাট থেকে হাঁটবেন, ময়লাটা যে কোনো জায়গায় ময়লা। এই যে এই ব্যবস্থাটা, আমাদের পরিবেশ বান্ধব মানসিকতাও নেই। আর সরকারের যে যতটা তাদের এ ব্যাপারে খেয়াল রাখা উচিত ছিল কর্তৃপক্ষের, তাও রাখে না। তার জন্য আমরা আমাদের জনগণ ইচ্ছে মতো চলি। তাহলে আমাদের যেমন সচেতন হতে হবে, আর একটু অবশ্যই সরকারকে বিশেষভাবে খুব কঠিন ভাবে এখানে পদক্ষেপ নিতে হবে। আমি আপনাকে একটু এইভাবে বলি যে শিল্প কলকারখানা বলতে সিলেটে এখনো একসময় কিছুই ছিল না, দু একটা ছিল, আমাদের একটা টেক্সটাইল মিল ছিল, এখন নতুন করে একটা সম্ভাবনাময় সিলেটের, বিশেষ করে মাধবপুর থেকে ঢাকা সংলগ্ন পর্যন্ত বিশাল এলাকা নিয়ে কিন্তু কলকারখানা গড়ে উঠেছে। সেখানে যদি এই যে অবস্থা, যদি বর্জ্যগুলো যদি সুন্দরভাবে নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, আমরা একটা আশার আলো দেখেছিলাম যে এই মধ্য দিয়ে সিলেটের একটা উন্নতি হবে। এবং এই এলাকাটা কিন্তু এমন একটা ফাঁকা এলাকার মধ্যে করা হয়েছে যে মানে জনবসতি সেখানে নাই, একটা ভালো পরিবেশ সেখানে আমরা, এবং আর্থিক একটা আয়ের একটা বিশাল একটা কর্মক্ষেত্র তৈরি হয়েছিল। সেখানে এটা মুক্ত হোক, ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য ঝুঁকি যেটা করিয়ে আরো নতুন করে কলকারখানা যখন আসবে, অনুমোদন দেওয়ার আগেই তার নিষ্কাশনের ব্যবস্থা, নিষ্কাশনের তো বলে, এটা যে বলেনি এখানেও আছে, কিন্তু সেটা করেনি এবং কর্তৃপক্ষ সেটা এড়িয়ে গেছে বলেই তারা আমাদেরকে আর সময় এগোতে দিচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ। 1 মাস সফর শেষে এসে আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করেছে বলে আমরা এই অনুষ্ঠানটা চালাতে পারছি। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। বিপর্যয় এখনো কাটেনি, অর্থাৎ বিদ্যুৎ বিপর্যয় এখনো চলছে। আজকে আমরা অনুষ্ঠানের শুরুতেই বিদ্যুৎ ছিল, এখন তারপরে কিন্তু বিদ্যুৎ নাই, এই অবস্থা আমাদের অনুষ্ঠান করতে হলো। এই অবস্থার আশু প্রতিকার হোক, এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর পরিশেষে মালঞ্চ বুক সেন্টার আমাদের সম্প্রচারের সহযোগিতা করুন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে